এই ভিডিওটিতে আমরা সিটেটের জন্য ম্যাথ পেডাগোগি পড়ব। প্রথমেই আমরা দেখে নিই ম্যাথ পেডাগোগিতে প্রথম টপিক হচ্ছে নেচার অফ ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথের নেচার কি, প্রথমেই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নেচার। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নেচার মানে কি। অ্যাবস্ট্রাক্ট নেচার হলো সংখ্যা যেমন 5, এটা কিন্তু আমরা ছুঁতে পারি না, শুধুমাত্র বুঝতে পারি। এটাকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মানে যেটা দৃশ্যমান বা ধরা ছোঁয়ার বাইরে, মানে যেটা মূর্ত নয়। তাহলে ম্যাথ হলো বিমূর্ত প্রকৃতির বা অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। তারপরে আসছি লজিক্যাল। তাহলে ম্যাথ সবসময় যুক্তি নির্ভর হয়ে থাকে। সেটা কীরকম, যে 2+2 অলওয়েজ 4ই হবে। তাহলে এটা কোনো অনুমানের উপর ভিত্তি করে নয়, এটা সবসময় যুক্তি এবং কারণের উপর নির্ভরশীল। আপনাদেরকে ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে যে ম্যাথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ম্যাথ হচ্ছে লজিক্যাল, ম্যাথ হচ্ছে এক্স্যাক্ট অ্যান্ড প্রিসাইজ, মানে বর্গক্ষেত্রের যেমন 4টি বাহু হচ্ছে সমান। তাহলে বিভিন্ন ব্যাখ্যার কিন্তু সুযোগ কম। কেউ একটা সায়েন্টিস্ট কিন্তু বলতে পারে না যে বর্গক্ষেত্রের তাহলে 3টে বাহু হতে পারে, তখন কিন্তু সেটা ত্রিভুজ হয়ে যাবে। তো ম্যাথ হচ্ছে এক্স্যাক্ট এবং হচ্ছে প্রিসাইজ। নেক্সট হচ্ছে হায়ারআর্কিয়াল নেচার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে কিন্তু পরীক্ষাতে অনেকবারই এসেছে যে ম্যাথ হচ্ছে হায়ারআর্কিয়াল নেচার। মানে হচ্ছে আগে যোগ শেখা হবে, তারপর গুণ শেখা হবে, মানে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে শেখা, সেটাকে বলা হচ্ছে হায়ারআর্কিয়াল নেচার। তারপরে হচ্ছে ইউনিভার্সাল নেচার, মানে 3+3 যে 6 হয়, এটা হচ্ছে সার্বজনীন। এটা ইন্ডিয়াতেও 3+3 6, চায়না, রাশিয়া, ইন্ডোনেশিয়া, মেঘালয়, জাপান সবই হচ্ছে 3+3 হচ্ছে 6। এটা কোনো ভাষা বা দেশের উপরে ডিপেন্ড করে না। এরপরে আমরা আসছি এইমস। ম্যাথসের এইমস কী কী, এখানে আমরা জানবো ম্যাথসের এম হচ্ছে দুটো। একটা হচ্ছে ন্যারো এম, মানে যেটা হচ্ছে সংকীর্ণ উদ্দেশ্য, এবং আরেকটা হচ্ছে ব্রড এমস, মানে যেটা হচ্ছে বৃহত্তর উদ্দেশ্য। তাহলে ন্যারো এমস মানে কি, মানে যেটা সংকীর্ণ উদ্দেশ্য, সেটা হচ্ছে নিউমেরিক্যাল স্কিল, মানে যেন বাচ্চারা যোগ বিয়োগ করতে পারে। সেকেন্ড হচ্ছে প্রবলেম সলভিং, যেন অঙ্ক কষে তারা উত্তর বার করতে পারে, মানে যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারে। অ্যাকিউরেসি, গণিতে যেন নির্ভুলতা হয়, মানে যখন আমরা হিসাব করব ঠিকঠাক টাকা নিচ্ছি কিনা দিচ্ছি কিনা। এরপরে আসছি ব্রড এমস। ব্রড এমস মানে বিস্তৃত উদ্দেশ্য। অ্যাকচুয়ালি ম্যাথ কেন এসেছিল, মানে এই যে আমাদের রিভলিউশন হয়েছিল পৃথিবীতে, সেখানে লজিক্যাল থিঙ্কিংয়ের জন্য, অর্থাৎ যুক্তিভিত্তিক চিন্তাধারার জন্য। তাহলে ন্যারো এমস মানে একদম ছোটোখাটো ম্যাথসের কি এমস আছে, যেই যেন আমরা যোগ বিয়োগ করতে পারি, বাজারে গিয়ে ঠিকঠাক জিনিসপত্র কিনতে পারি, এবং সঠিক এবং নির্ভুলভাবে কাজ করতে পারি। কিন্তু ম্যাথসের অনেক বড় বড় উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন ধরনের যে ইকুয়েশন হয় সেগুলোকে সলভ করা, যুক্তিভিত্তিক চিন্তাধারা এবং বিশ্লেষণী ক্ষমতা তৈরি করা। এছাড়াও কি, বাজারের এই যে লিখেছে অ্যাপ্লিকেশন ইন ডেইলি লাইফ, এটাও কিন্তু একটা বৃহৎ উদ্দেশ্য। এছাড়া হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড রিজনিং। তো ন্যারো এমস আর ব্রড এমস যেটা, সেটা আমাদেরকে জেনে রাখতে হবে। এরপর আমরা আসছি, এছাড়াও আছে সেলফ কনফিডেন্স, মানে বৃহত্তর ক্ষেত্রে যখন ম্যাথমেটিক্সকে আমরা কাজে লাগাচ্ছি, সেটা হচ্ছে ব্রড এমস। এখানে আসছে কনসেপ্ট ম্যাপিং। কনসেপ্ট ম্যাপিং কি, কনসেপ্ট ম্যাপিং হলো বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক চিত্র বা মানচিত্রের মাধ্যমে দেখানো, যেটাকে আমরা কম্পিউটারে ফ্লো চার্ট বলি। যেরকম বক্স করে, যে কম্পিউটার যারা পড়েছেন দেখবেন, আমরা যেটা ফ্লো চার্ট বলি ম্যাথসের ক্ষেত্রে, সেটাই হচ্ছে কনসেপ্ট ম্যাপিং। মানে ভগ্নাংশ লিখে তার সঙ্গে লব কোনটা হর কোনটা যখন আমরা ছবি দিয়ে বোঝাই, তখন সেটাকে বলা হচ্ছে কনসেপ্ট ম্যাপিং। তো কনসেপ্ট ম্যাপিং যেটা, তার জন্য কি আছে, নতুন ধারণাকে পুরনো ধারণার সঙ্গে যুক্ত করে শেখানো। এছাড়াও এটা যেন মিনিংফুল হয়, মানে চার্ট দেখে দেখে যেন বিষয়টাকে বোঝা যায়। কনসেপ্ট ম্যাপিং মানে কিন্তু মুখস্থ নয়। আপনি সিডিপির মানে পেডাগগিরও যে কোনো জায়গায় এই ওয়ার্ডটা পাবেন, যে মুখস্থ নয়, গভীরভাবে বোঝা। চিলড্রেন সেন্টার্ড বা চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ যেটা, সেটা সবসময় ম্যাথ হোক, ইংলিশ হোক, বাংলা হোক, যে কোনো পেডাগগির ক্ষেত্রেই
চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচটাই হচ্ছে গ্রহণ করা হয়। এরপরে আমাদের টপিক হচ্ছে এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী ম্যাথমেটিক্সকে কি বলা হয়েছিল আমরা এক নজরে দেখে নেব। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে শিশুরা নিজেই অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানকে গঠন করবে, যেমন নিজেরাই বীজ গুণে যোগ শিখছে। লার্নিং উইথাউট ফিয়ার, কোনো রকম ভয় থাকবে না ম্যাথসের প্রতি, ভুল করলেও শাস্তি দেওয়া হবে না, আর শাস্তি না দিলেই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ভয় থাকবে না। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাজ রিজনিং, 2 গুণিত 3 কেন 6 হচ্ছে সেটাকে বিভিন্ন চিত্রের মাধ্যমে বা অ্যাপ্লিকেশন মানে হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শেখানো হবে। লিঙ্ক উইথ ডেইলি লাইফ, আমরা যে বাজার করি এখানেই সবথেকে ভালো ম্যাথমেটিক্স অ্যাপ্লাই হয় ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তো বাজারের হিসাব নিকাশ যেটা মানে ডেইলি লাইফের সঙ্গে সেটাকে কানেক্ট করা, বা এর 2টো পেন্সিল আছে ওর 4টে পেন্সিল আছে সেভাবে যোগ করা এবং গুণ করা। অ্যাক্টিভিটি বেসড লার্নিং, কাগজ কেটে জ্যামিতিক চিত্র বানানো, আমরা এটা লাস্ট দিকে পড়বো যে অ্যাবাকাস আছে, জিও বোর্ড আছে, তারপর হচ্ছে ডাইন্সের ব্লক আছে, এইগুলো হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। নো রোড লার্নিং, এটা আমরা সব পেডাগগিতেই পড়েছি যে কোনো কিছুকে মুখস্থ করা যাবে না। এরপরে আসছে এনসিএফ 2023। এনসিএফ 2023 কি বলছে ম্যাথমেটিক্সের জন্য? কম্পিটেন্সি বেসড লার্নিং, এই কথাটা আপনারা অনেক জায়গাতেই দেখেছেন। এটার মানে হলো জ্ঞান মানে ম্যাথ সম্পর্কে জানতে হবে, ম্যাথসের স্কিল জানতে হবে এবং সেটাকে প্রয়োগ করতে জানতে হবে। এই তিনটের উপর বেস করেই কিন্তু কম্পিটেন্সি বেসড লার্নিং, মানে সে অঙ্কটা জানে কি না, মানে এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, সেটাকে যেন বাজারে গিয়েও সে সেটা অ্যাপ্লাই করতে পারে। শুধু বাজার করা নয়, পুরো দৈনন্দিন লাইফে তাকে প্রয়োগ করাও শিখতে হবে, সেটাই হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মানে দৈর্ঘ্য মাপার সময় স্কেলকে ব্যবহার করা, কম্পাস ব্যবহার করা, 1 থেকে 8-এর মধ্যে যা সমস্ত কিছু শেখা হচ্ছে সেটা এক্সপিরিয়েন্সের দ্বারাই। আগে শুধুমাত্র লেকচার মেথড ছিল, অঙ্ক বইতে শুধু অঙ্ক ছিল, এখন কিন্তু অঙ্ক বইতে দেখবেন বিভিন্ন ছবি, গল্প, মানে এক্সপেরিমেন্টের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। তারপরে আসছে ম্যাথমেটিক্যাল থিঙ্কিং, এক সমস্যার একাধিক সমাধান খোঁজা আর গণিত মানে চিন্তা করার ক্ষমতাই তৈরি করা। কোনো একটা অঙ্ক আছে, সেটাকে আমরা সেই প্রবলেমটাকে কি উপায়ে সলভ করতে পারি, তাহলে একাধিক সমাধান খোঁজা। ইন্টিগ্রেশন উইথ রিয়েল লাইফ, এই যে রান্নার সময়ও কিন্তু দেখবেন কতটা নুন দেওয়া হচ্ছে, কতটা চিনি দেওয়া হচ্ছে, বা শরবতের যে অঙ্কগুলো ম্যাথসে থাকে, তাহলে কি করা হচ্ছে রিয়েল লাইফের সঙ্গে যোগ করা হচ্ছে। জয়ফুল অ্যান্ড স্ট্রেস ফ্রি, স্ট্রেস ফ্রি মানে বুঝতেই পারছেন যে অঙ্ক না পারলে মারার ভয়, সেই জিনিসটা নেই, যেন আনন্দময় হয়ে থাকে। এরপরে আসছে প্রচুরই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকেও প্রতি বছর কোশ্চেন আসে, এটা হচ্ছে ভ্যান হিলের থিওরি কি। ভ্যান হিলের 4টে লেভেল আছে, এই যে লেখা আছে লেভেলস অফ ভ্যান হিলে। প্রথম লেভেল হচ্ছে লেভেল 0। তো লেভেল 0 হচ্ছে ভিজুয়ালাইজেশন। এখান থেকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসে না, এখান থেকে আপনাকে বলবে যে একটা শিশু একটা বর্গ এবং একটা বৃত্তকে চিনতে পারছে মানে তার বৈশিষ্ট্য দেখে নয়, জাস্ট একটা রুটি আছে বা ধরুন একটা চাঁদ আছে, তো ওরা দেখে চিনতে পারছে যে আচ্ছা এটা হচ্ছে বৃত্ত, কিন্তু এটার যে রেডিয়াস আছে মানে ব্যাসার্ধ আছে যে আছে, সেই বৈশিষ্ট্য কিন্তু নয়, শুধুমাত্র আকার দেখে যদি চিনতে পারে তাকে বলা হবে ভিজুয়ালাইজেশন। যে ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে দেখে চেনা। সেটা কি লেভেল? সেটা হচ্ছে 0 লেভেল। পরীক্ষাতে আপনাকে অপশানে এটাই এমসিকিউতে দাগাতে হয় যে এটা লেভেল কোনটা, তো এইটা খুব ভালো করে মন দিয়ে বুঝবেন। নেক্সট হচ্ছে লেভেল 1, যেটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে কি? তখন কিন্তু শুধুমাত্র আকার না, সে বলবে যে বর্গের 4টে বাহু সমান, তাই জন্য এটা বর্গ, মানে সেই শিশুটা আকারের বৈশিষ্ট্যটাকে বিশ্লেষণ করতে পারবে, সেটা হবে গিয়ে লেভেল 1। এটা কেন ত্রিভুজ আর এটা কেন বর্গ সে বলতে পারবে যে এটার 3টে বাহু আছে আর এটার হচ্ছে 4টে বাহু আছে এবং 4টে বাহু সমান, তাহলে এটা কোন লেভেলে জানা যাচ্ছে? এটা লেভেল 1-এ জানা যাচ্ছে। এরপরে আসছে লেভেল 2, যেটা হচ্ছে ইনফর্মাল ডিডাকশন। ইনফর্মাল মানে সব বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্র বর্গ নয়। এর থেকেও যে জিনিসটা ইনফর্মাল ডিডাকশনে আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সম্পর্ক। বিভিন্ন জ্যামিতিক যে আকৃতি তার মধ্যে সম্পর্ক বুঝতে পারবে
কোন সময় লেভেল 2তে সে বুঝতে পারবে। তাহলে লেভেল 2 হচ্ছে রিলেশনশিপ বা সম্পর্ককে বোঝাচ্ছে। এগুলো কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে 4টে লেভেলের মধ্যে। লেভেল 3 হচ্ছে ডিডাকশন মানে উপপাদ্য। এবার দেখুন যখনই লেভেল 3 চলে আসছে ডিডাকশন, তখন মনে রাখবেন এগুলো কিন্তু সিটেট পেপার 2 এর জন্য। কারণ সিটেট পেপার 1-এ লেভেল 0, লেভেল 1 এবং লেভেল 2 পর্যন্তই কিন্তু প্রাইমারি লেভেল, মানে 1 to 5। তবুও আমরা এটা পড়ে নিচ্ছি যে লেভেল 3 হচ্ছে যুক্তিভিত্তিক প্রমাণ, যেখানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে বা নিয়মকে অনুসরণ করতে হবে, সেটা গিয়ে হবে লেভেল 3, মানে বিশেষ করে উপপাদ্যর ক্ষেত্রেই এটা হয়। এবং লেভেল 4 হচ্ছে রিগোর। রিগোর মানে হচ্ছে বিমূর্ত এবং উচ্চতর জ্যামিতিক চিন্তা, মানে ওই ইউক্লিডীয় এবং অইউক্লিডীয় যে জ্যামিতিক তুলনা, এটা একদম হায়ার লেভেল। যারা ম্যাথমেটিক্স অনার্স বা 11-12-এ ম্যাথস ছিল তারা এটা বুঝবেন। তা লেভেল 4 হচ্ছে রিগোর। এইটা হচ্ছে আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা 0 মনে রাখবো, যেটা শুধুমাত্র চোখে দেখেই সে বুঝতে পারবে। এবং লেভেল 1, যেটা লেভেল 1-এ আমরা মনে রাখবো, সেখানে সে কটা বাহু আছে বা কটা কোণ আছে সেই বৈশিষ্ট্যগুলো জানবে। এবং লেভেল 2-তে হচ্ছে তারা বিভিন্ন ধরনের যে রিলেশন, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমবাহু, সমদ্বিবাহু, সেইটা সম্পর্কে তারা জানবে। এবার এখানে কিছু এমসিকিউ আমি আচ্ছা তার আগে ছবিটা আছে, ছবিটা দেখুন। এটা হচ্ছে ভ্যান হিলের যে লেভেল আমাদের যেগুলো দরকার তার উপরে। যখন প্রথম লেভেলে দেখুন, এই যে লেভেল যেটা 0 লেভেল, এখানে একটা দেখাচ্ছি যে ছবিটা নিয়েছি, যে একটা বাচ্চা বিভিন্ন ধরনের তার কাছে জ্যামিতিক চিত্র আছে। তাহলে প্রথমে যখন বাচ্চাটা দেখুন এখানে লেভেল 1 মানে হচ্ছে ভিজুয়ালাইজেশন, মানে সে এই ব্লকগুলো দেখে চিনতে পারছে যে এটা গোল, এটা চারকোনা, এটা হচ্ছে একটুখানি লম্বা, এটা টোপরের মতন দেখতে। তারপর হচ্ছে লেভেল 1, যেখানে সে অ্যানালাইসিস করছে, মানে কি বুঝতে পারছে যে এটা স্কোয়ার, মানে এটা মানে ট্রায়াঙ্গেল, এটার হচ্ছে 3টে বাহু আছে। আর এটাও হচ্ছে অন্য আরেকটা ট্রায়াঙ্গেল, আর এটা কিন্তু 4টে ট্রায়াঙ্গেল মিলে একটা স্কোয়ার, মানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কি কি জানতে পারে, অ্যাঙ্গেল, তারপর হচ্ছে সাইড, এগুলো সম্পর্কে। লেভেল 2 হচ্ছে ইনফর্মাল ডিডাকশন, এখানে সে বুঝতে পারছে অল স্কোয়ারস আর রেক্ট্যাঙ্গেল, মানে বিভিন্ন ধরনের সম্পর্ক। আর লেভেল 3 হচ্ছে ফর্মাল ডিডাকশন, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা আগেও পড়লাম যে জ্যামিতিক ব্যাপারে যে উপপাদ্য যেমন যুক্তি নির্ভর, সেই জিনিসটা এখানে বোঝানো যাচ্ছে। তো এটা হলো লেভেল। এরপর হচ্ছে এখানে কিছু এমসিকিউ আমি দিয়েছি, এই এমসিকিউগুলো আপনারা নিজেরা করে উত্তর বলবেন। যেমন এখানে বলা হচ্ছে শিক্ষক বিভিন্ন জ্যামিতিক আকার দেখিয়ে, দেখুন আমি বলেছিলাম লেভেল 0-র জন্য আমরা কি মনে রাখবো, আকার। আর লেভেল 1-এর জন্য মনে রাখবো বৈশিষ্ট্য, এবং লেভেল 3-এর জন্য মনে রাখবো আমরা সম্পর্ক। তাহলে এটি কোন স্তরের উদাহরণ, দেখুন স্তরের নামগুলোও কিন্তু মনে রাখতে হবে। কখনো দিয়ে দেয় যে লেভেল 0, 1 না 2, তো আমি এখানে আনসার বলবো না। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। এরকম আমি পাঁচটা কোশ্চেন রেখেছি মনে হয়, যার অপশানগুলো একদম লাস্টে আছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন, আপনারা পজ করে আনসার দিতে পারেন কমেন্টে। আর এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা 5 নম্বরটা আমি দিয়েছি, বাট যদিও এটা পেপার 1-এর সিলেবাসে নয়। তো এই হলো গিয়ে আনসার। এখানে আনসারটা খুব শর্টে লিখে দিয়েছি, বি, বি, সি, সি এবং হচ্ছে ডি। এরপর আমরা আসছি সিমেট্রি। সিমেট্রি আমি আগেও পড়িয়েছি, সেই জন্য এই ভিডিওতে আমি সিমেট্রিটা খুব তাড়াতাড়ি এবং শর্টে বুঝিয়ে দেব। দেখুন আমরা জানি সিমেট্রি 2 প্রকারের হয়, সমমিতি, একটা হচ্ছে লাইন অফ সিমেট্রি, আর একটা ঘূর্ণন সমমিতি বা হচ্ছে রোটেশনাল সিমেট্রি। লাইন অফ সিমেট্রি মানে এই যে প্রজাপতি, পাতা বা এই যে হৃদয়, এই যে ধরুন এরকম একটা হার্ট সাইন আছে, আপনারা সবাই জানেন, এমনিও ফেব্রুয়ারি আসছে, যদি তাকে এরকম মাঝ বরাবর কাটা হয়, তাহলে দেখুন এই দিকটা আর এই দিকটা অনেকটা সেম। বা যদি একটা সার্কেল ড্র করা হয়, তাকেও যদি মাঝ বরাবর কাটা হয়, তাহলে কি তার এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে সেম, একেই বলা হচ্ছে লাইন অফ সিমেট্রি। এর থেকে আচ্ছা লাইন অফ সিমেট্রিতে আসছি, তার আগে হচ্ছে রোটেশনাল সিমেট্রি কি, যখন কোনো কিছুকে ঘোরালে সেটা আবার আগের মতন দেখায়, যেমন ঘড়ির কাঁটা, তারপর হচ্ছে বর্গ, তারপর হচ্ছে চাকা, এগুলো হচ্ছে রোটেশনাল সিমেট্রি। কিন্তু পরীক্ষায় কি আসে, পরীক্ষায় আসে হচ্ছে যে কটা লাইন অফ সিমেট্রি আছে।
আর ABCD যে লাইন অফ সিমেট্রি আছে এগুলো কিন্তু দেখে রাখবেন, এখান থেকেও কিন্তু আসে, এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এখানে আমরা খুব শর্টে পড়ব যে লাইন অফ সিমেট্রি, স্কোয়ারের হচ্ছে 4টা, রেক্ট্যাঙ্গেলের হচ্ছে 2টো, সার্কেলের হচ্ছে অসংখ্য হয়, এটা খুব ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারালের 3টে, আইসোস্কেলের 1টা এবং স্কেলেনের হচ্ছে 0, একটাও নেই। রম্বসের হচ্ছে 2টো, এই কোশ্চেনটা এসেছিল। আর সামান্তরিক বা প্যারালেলোগ্রামের হচ্ছে 0 আর কাইটের হচ্ছে 1টা এবং রেগুলার পেন্টাগন যেটা পঞ্চভুজ যেটা তার হচ্ছে 5টা। এরপর আমরা আসছি, এই যে এখানে কিছু লাইন অফ সিমেট্রির ছবি দেওয়া আছে, দেখুন স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল বা রম্বোস, তারপরে হচ্ছে ট্রাপিজিয়াম, এরকম করে দেওয়া আছে। এরপরে হচ্ছে গিয়ে রোটেশনাল সিমেট্রি। রোটেশনাল সিমেট্রি হচ্ছে যেমন স্কোয়ার তার হচ্ছে 4টা, তারপর হচ্ছে আয়তক্ষেত্র এর হচ্ছে 2টো, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার হচ্ছে 3। এরপরে আসছে আমরা স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর টপ ভিউ, বটম ভিউ বা সাইড ভিউ যেটা, সেখান থেকে কোশ্চেন আসে। তো এর মধ্যে কি কি পড়ছে, এর মধ্যে পড়ছে পজিশন মানে হচ্ছে অবস্থান, অবস্থান মানে কি টেবিলের উপরে আছে, নিচে আছে, পাশে আছে, সাইডে আছে, কোথায় আছে। তারপরে আসছে দিক, এখান থেকেও অঙ্ক আসে যে ধরুন অনেকজন মানুষ বসে আছে, সে লেফট থেকে কত নম্বরে বা সে রাইট থেকে কত নম্বরে, এই যে ডিরেকশন বা দিক। তারপরে কোশ্চেন হচ্ছে ডিস্টেন্স, স্কুল থেকে কোশ্চেন না, টপিক হচ্ছে ডিস্টেন্স, যে স্কুল থেকে তার বাড়ি কতটা কাছে কতটা দূরে। দেখবেন অঙ্কগুলো থাকে যে সোজা 3 মিটার গেল, আবার ডান দিকে 4 মিটার গেল, আবার বাম দিকে 4 মিটার গেল, 5 মিটার গেল, এই যে অঙ্কগুলো সেটা হচ্ছে ডিস্টেন্স। তারপরে আসছে শেপ অ্যান্ড সাইজ, এখান থেকে তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভ্যান হিলে, যে হচ্ছে জ্যামিতিক আকারের যে চিত্র তার উপর বেস করে তার থিওরি। তারপর দেখুন এই যে টপ ভিউ, সাইড ভিউ, এটা খুবই ইম্পর্টেন্ট। টপ ভিউ, সাইড ভিউ মানে কি, আগে আমরা এর ছবিটা দেখিনি, তারপর আমি বুঝবো। আমি এখানে একটা ছবি রেখেছি, এই যে ধরুন এটা একটা লুডুর ছক্কা, এই লুডুর ছক্কাটার এখানে 3 আছে, এখানে 2 আছে, আর এখানে হচ্ছে 1 আছে, ঠিক আছে। আপনি এইখান দিয়ে দেখছেন, ধরুন এই হচ্ছে দুটো চোখ, তাহলে আপনি সামনে কাকে দেখতে পাচ্ছেন, 2কে, তাহলে এটা হলো আপনার ফ্রন্ট ভিউ। আপনি উপর দিয়ে কত দেখতে পাচ্ছেন, 1 দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার টপ ভিউ মানে উপর থেকে দেখছেন। আর এটা আপনি সাইড থেকে দেখছেন, তাহলে সাইড থেকে কত দেখতে পাচ্ছেন আপনি, 3, তাহলে এটা হচ্ছে সাইড ভিউ। এরকম দেখুন একটা টেবিলেরও আমি, আচ্ছা টেবিল দেইনি, ঘরের ছবিটা দিয়েছি মানে, দেখুন ঘরে আপনাকে বলতে হবে যে কোনটা কি ভিউ। এই যে যে ছাদের যে মাথাটা দেখতে পাচ্ছেন, এটা কীরকম ভিউ। এইখানে ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, এইটা যে দেখতে পাচ্ছেন এইটা কীরকম ভিউ, আর এই পাশের এইটা কী রকমের ভিউ। পরীক্ষা এরকম এই যে টেবিলেরটাও আমি দিয়েছি, টেবিলের কোশ্চেনটা, যে কোনটা কীরকম ভিউ সেটা আপনাকে বলতে হবে। এবার আমরা চলে যাই থিওরিতে। থিওরিতে আমরা কি পড়েছি ভিউ সম্পর্কে, যে টপ ভিউ। টপ ভিউ মানে আমরা উপরের দিক থেকে যখন দেখছি কোনো বস্তুকে, যে টেবিলের উপর থেকে দেখলে টেবিলটাকে কীরকম দেখায়, আয়তক্ষেত্র দেখায়। ধরুন এরকম একটা গ্লাস আছে, তাহলে এই যে গ্লাসটা আছে এর টপ ভিউ কি বলুন তো, গ্লাসের টপ ভিউ কিন্তু হচ্ছে বৃত্ত। অ্যাকচুয়ালি এটা উপবৃত্ত, কিন্তু প্রাইমারিতে বৃত্তই হচ্ছে এটা, বৃত্তের মানে কোনো অধিবৃত্ত উপবৃত্তের ক্লাসিফিকেশন নেই। তো উপর থেকে গ্লাসটাকে কি দেখাচ্ছে, গোল দেখাচ্ছে। এরপর হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউ মানে পাশের দিক থেকে আমরা কি দেখছি, ঠিক আছে। তাহলে বোতলকে যেমন পাশ থেকে দেখলে কি দেখায়, লম্বা আকৃতির দেখায়। তারপরে হচ্ছে বটম ভিউ। বটম ভিউ আছে, বটম ভিউ মানে হচ্ছে নিচের দিক থেকে যদি দেখি তাহলে কোনো বস্তুকে কীরকম দেখাবে। যেমন গ্লাসকে কি দেখায়, গ্লাসকে উপর থেকেও বৃত্ত দেখাবে, নিচে থেকেও বৃত্ত দেখাবে। তো এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসে। এরপরে হচ্ছে ট্যাসিলেশন। ট্যাসিলেশন মানে কি, ঘরে যাদের দেখবেন টাইলস দেওয়া হয়, ওই টাইলসেরই একটা অংশকে যেমন টাইলস বলা হয়, অনেকগুলো যদি সেম প্যাটার্ন, যারা কোনো গুহাতে গেছেন বা আগেকার দিনের কোনো চিত্র বা কারুকার্য দেখেছেন, সেখানে যে জিনিসটা থাকে তাকে বলা হয় ট্যাসিলেশন। যেমন বর্গ বা ষড়ভুজ দিয়ে মেঝের নকশা, এখানেও কিন্তু একটা লাইন দেওয়া থাকবে যে মেঝের নকশা বা কিছু, তাহলে এটা কিসের উদাহরণ, আপনাকে বলতে হবে ট্যাসিলেশন। আমি ট্যাসিলেশনের ছবিটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ছবিগুলোকেও রেখেছি ম্যাথসটা বোঝার জন্য। এই যে দেখুন এটা হচ্ছে ট্যাসিলেশন।
মানে একটা টাইলস এটা অনেকগুলোকে দিয়ে, এটা আমরা না এখন রাস্তাতেও দেখবেন ইয়েলো রেড কালারের এরকম ট্যাসিলেশন হয়। তারপরে আসছে দেখুন এই যে এটাকে বলা হয় জিও বোর্ড। এটা কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের স্কুলেও আছে এবং এটা প্রায় সব স্কুলেই আছে। এই যে দেখুন এখানে কি করা আছে, যে কতগুলো পিন দেওয়া আছে, এগুলোতে আপনাকে গার্ডার ইউজ করতে হবে। আমরা হচ্ছে গার্ডার ইউজ করি। ধরুন এই যে এখান থেকে একটা গার্ডারকে এইভাবে আপনি রাখলেন, তাহলে কি হবে, এটা একটা স্কোয়ার তৈরি হয়ে যাবে। তারপরে যদি আপনি এই রকমভাবে রাখেন, তাহলে এখান থেকে একটা কি আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে পঞ্চভুজ, তারপরে সামন্তরিক, কাইট, এই সমস্ত কিছু কিন্তু এই বোর্ডে তৈরি করা যায়। আমরা চলে যাচ্ছি আবার থিওরিতে। থিওরির ফার্স্ট ছিল হচ্ছে ট্যাসিলেশন, যেটা আপনাদেরকে দেখালাম। তারপরে হচ্ছে জিও বোর্ড। জিও বোর্ড হচ্ছে এমন একটা বোর্ড যেখানে কি পেরেক লাগানো থাকে এবং রাবার ব্যান্ড দিয়ে বিভিন্ন আকার তৈরি করা হয়। তাহলে এটাতে কি বোঝানো হয়, এতে শেপ, পেরিমিটার এবং এরিয়া, মানে একটা ত্রিভুজ কতটা ছোট জায়গা জুড়ে আছে, একটা বর্গক্ষেত্র কতটা জায়গা জুড়ে আছে, বা দুটো ত্রিভুজ নিয়ে বা চারটে ত্রিভুজ নিয়ে হচ্ছে একটা বর্গক্ষেত্র হয়, দুটো ত্রিভুজ নিয়ে রেক্ট্যাঙ্গেল হচ্ছে, মানে ধরুন এটা একটা রেক্ট্যাঙ্গেল, এইটা এরকম করে দেখানো হয় যে এটা একটা ত্রিভুজ আর হচ্ছে এইটা একটা ত্রিভুজ, তাহলে দুটো ত্রিভুজ নিয়ে রেক্ট্যাঙ্গেল হচ্ছে বা আয়তক্ষেত্র হচ্ছে। জিও বোর্ড তাহলে কি বোঝাচ্ছে, শেপ বোঝাচ্ছে। এরপরে আসছে অ্যাবাকাস। অ্যাবাকাস আপনারা অনেকেই দেখেছেন হয়তো, এটা হচ্ছে যোগ বিয়োগ এবং বাচ্চাদেরকে গোনার যন্ত্র। এর ছবিটাও লাস্টে আছে, আমি দেখাবো। তো অ্যাবাকাস মনে রাখতে হবে, যোগ বিয়োগ করার এবং নাম্বার গোনার যন্ত্র। তারপর হচ্ছে গ্রাফ। আপনারা সকলেই জানেন গ্রাফ কীরকম হয়। গ্রাফ আবার অনেক রকমের হয়, বার গ্রাফ হয়, লাইন গ্রাফ হয়। 9-10-এ সবাই করেছেন, যেরকম আমাদের গ্রাফ পেজ দেওয়া হতো, সেখানে আমাদের এক্স ওয়াই বিন্দু টেনে যোগ করা হতো। তাহলে গ্রাফ কি, এটা হচ্ছে গ্রাফ। তারপরে হচ্ছে পাই চার্ট। পাই মানে কি, একটা বৃত্ত আঁকা থাকবে, সেই বৃত্তর মধ্যে ধরুন এটা মানে কত, হাফ মানে 50%, আর বৃত্তকে যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে সেটা হলো 25% করে। এরকম করে ধরুন বলা হবে যে 50%, মানে এই যে অর্ধেকটা 50%-এর সিডিবি পছন্দ। তারপরে ধরুন বলবে বাকি 25%-এর ম্যাথ পছন্দ, বাকি 25%-এর মধ্যে ধরুন 10%-এর অন্য কিছু পছন্দ, ইংলিশ পছন্দ, আর 15%-এর ধরুন বাংলা পছন্দ। এই যে যখন এই পার্সেন্টেজগুলোকে আমরা একটা গোল চিত্রের মাধ্যমে প্রকাশ করছি, একে বলা হয় পাই চার্ট। পাই চার্টে আমরা তাহলে কি বোঝাই, কোনো একটা তথ্যের অংশ বা শতকরা বোঝাই। পাই চার্টও আমি লাস্টে দিয়েছি। আচ্ছা দেখুন, এবার এটা হচ্ছে ট্যাসিলেশন, এটা হচ্ছে জিও বোর্ড, যেখানে আমরা বিভিন্ন রবারকে ইউজ করি, জ্যামিতিক চিত্র দেখাই। তারপরে আসছে এই যে অ্যাবাকাস। আপনারা ছোটোবেলায় এগুলো দেখবেন আরও কালারফুল পড়েছেন, যে এটা লাল হলুদ এরকম বলগুলো থাকে, এপাশে এপাশে সরিয়ে যোগ বিয়োগ করা হয়। এরপরে আসছে এই যে পাই চার্ট, কত পার্সেন্ট, এই যে যেমন এখানে আছে 20% পাস্তা পছন্দ করে, স্যান্ডউইচ পছন্দ করে 15%, তারপরে স্যালাড পছন্দ করে 5%, এরকম করে আর। তো এটা হচ্ছে পাই চার্ট। এরপরে আসছে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে ডাইন্স ব্লক। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ডাইন্সের কিছু ব্লক ছিল, এই ব্লকগুলোকে হাতে ধরা যায় এবং এটা একটা স্থানীয় মান বোঝায়। দেখবেন আমি যে সেট 1 একটা অঙ্ক করিয়েছিলাম, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, সেরকম। তো প্লেস ভ্যালু কি দিয়ে বোঝানো যায়, ডাইন্স ব্লক দিয়ে। তাহলে ডাইন্স ব্লক কিসের জন্য ইম্পর্ট্যান্ট, প্লেস ভ্যালু বোঝানোর জন্য হচ্ছে ডাইন্স ব্লক ইম্পর্ট্যান্ট। এবার আমরা ডাইন্স ব্লকের টাইপসটা দেখে নেব। টাইপসে দেখুন একটা ইউনিট বা কিউব থাকে যার মান হচ্ছে 1। আপনাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে ইউনিট বা কিউবের মান হচ্ছে 1, রড মানে হচ্ছে 10, ফ্ল্যাট মানে হচ্ছে 100 এবং ব্লক মানে হচ্ছে 1000। তাহলে এইটা আমরা কেন মনে রাখবো, দেখুন এর পরে বুঝতে পারবেন। ধরুন আপনাকে বলা হয়েছে 134, তাহলে 134-এ আপনি কি কি নেবেন, 100 নেবেন, 30 নেবেন, আর হচ্ছে 4 নেবেন। তাহলে 4-এর জন্য আপনি কি নেবেন, আমরা জানি ইউনিট মানে হচ্ছে 1, তাহলে 4 মানে 4টে ইউনিট নেওয়া হবে। আমরা জানি 10 মানে হচ্ছে রড, তাহলে এখানে কটা রড নেওয়া হবে, এখানে 3টে রড নেওয়া হবে। আর আমরা জানি যে ফ্ল্যাট মানে হচ্ছে 100, তাহলে একটা ফ্ল্যাট নেওয়া হবে। এবার আপনারা বলবেন যে এই জিনিসটা কি, আমি ছবিটা রেখেছি, এই যে দেখুন এইগুলো হচ্ছে ডাইন্স ব্লক।
এই যে রড দেখতে পাচ্ছেন, এই রডের মান হচ্ছে 10। তাহলে স্টুডেন্টদেরকে এরকম 3টে রড নিতে হবে, এরকম ব্লক নিতে হবে, কিউব নিতে হবে, ইউনিট নিতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে সমতলিক ক্ষেত্রর মতো দেখাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে ডাইন্স ব্লক, এগুলো হচ্ছে নিতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ডাইন্স ব্লক। এবার এখানে আমি একটা জিনিস বলে দিই যে অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু থাকে না। মানে ওয়ানকে অনেকে শুধু ইউনিট বা ওয়ান্স বলে, ওয়ান্স, ঠিক আছে, এককের যে অঙ্কটা আর কি তার কথা বলা হচ্ছে এখানে। আর রডকে 10 বলে, ফ্ল্যাটকে হচ্ছে 100 বলে, এবং এই যে ব্লক লিখেছি আমি এখানে কিন্তু অনেকে ব্লককে কিউব বলে। তাহলে এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে ইউনিট বললেই সেটা হচ্ছে 1 ইউনিট। তো ইউনিট আমি লিখে দিচ্ছি, ইউনিটের জন্য আমরা ইউজ করি 1, রডের জন্য আমরা ইউজ করি হচ্ছে 10, আর ফ্ল্যাট, ফ্ল্যাট মানে সমতলগুলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 100, এবং ব্লক বা কিউব দেখবেন যেটা সব থেকে বড় ছিল সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে 1000। তো আমরা ইউআরএফ মনে রাখবো, ইউআরএফ। ইউ হচ্ছে 1 যেটা হচ্ছে ইউনিট, আর হচ্ছে রড যেটা হচ্ছে 10, আর এফ যেটা ফ্ল্যাট সেটা হচ্ছে 100। তো আমরা কিউব এই ওয়ার্ডটা খুব একটা ইউজ করব না, আমরা ব্লক ওয়ার্ডটা ইউজ করব, সেটা হচ্ছে 1000। এবং আমি আপনাদেরকে ছবিটা দেখিয়ে বোঝালে আরও বেশি ক্লিয়ার হবে। দেখুন, এই যে বড় জিনিসটা, এটাকে অনেক জায়গায় ব্লক বলা হয়, অনেক জায়গায় এটাকে কিউব বলা হয়। তো এই জিনিসটার মানই হচ্ছে গিয়ে 1000। এখানে দেখুন এই যে ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের মান কিন্তু হচ্ছে 100। আর এই যে রড দেখতে পাচ্ছেন, এই রডের মান হচ্ছে 10। আর এই যে ছোটোগুলো এগুলোকে ইউনিট বলা হয়, বা অনেক সময় এটাকে ওয়ান্সও বলা হয়, এর মান হচ্ছে 1, মানে এক একটার মান হচ্ছে 1। তো এই বড়টাকে অনেক সময় ব্লক বা কিউব বলা হয়, তো আমরা এটাকেই ব্লক বা কিউব পড়ব। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে বা কোথাও ভুল ভ্রান্তি থেকে থাকে, অস্পষ্টতা থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।